দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৬৪তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সামনে। আমাদের সাথে প্রতি পর্বেই যুক্ত থাকেন প্রবাস খাত বা বৈদেশিক কর্মসংস্থান খাতে বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞ বিশ্লেষক, এমন অতিথি একই সাথে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্ত করার চেষ্টা করি প্রতি পর্বে। আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হচ্ছেন। আমাদের স্টুডিওতে আছেন ডক্টর সেলিম রেজা, সহযোগী অধ্যাপক ও সমন্বয়ক, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ CMS, নর্থ সাউথ ইউনিভার্সিটি। জনাব ডক্টর সেলিম রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে পর্তুগাল থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন পর্তুগাল প্রবাসী রাসেল আহমেদ। রাসেল আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। জি ধন্যবাদ। জি, আমরা একটু প্রথমেই ডক্টর সেলিম রেজা আপনার কাছে একটু প্রথমেই আমরা আসতে যাচ্ছি যে দেশে একটা বড় পরিবর্তন আমরা দেখছি, এরই মধ্যে পরিবর্তন হয়ে গেছে এবং সেই পরিবর্তনের যেই ঢেউ বা অস্থিরতা সেটি কিন্তু এখনো স্থির হয়নি বললেই চলে। এই অবস্থাতে আমাদের বৈদেশিক কর্মসংস্থান খাত বা এই যে রেমিটেন্স প্রবাহ বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেই বড় একটি প্রভাব নিশ্চয়ই তো আছে, বিশেষ করে প্রতিবেশী দেশে অন্যান্য দেশের সাথে যারা আমাদের বন্ধুপ্রতিম যা দেশগুলো আছে, যদি একটু বলেন যে এর প্রভাব কি পড়তে পারে এই অবস্থায়। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশন কর্তৃপক্ষকে এবং পুরো বিষয়টাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিয়ে ভাবতে চাই তাহলে আমাদের দুটো বিষয় সামনে চলে আসবে। একটি হচ্ছে যে পুরো প্রবাসী কর্মসংস্থান খাতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং স্বেচ্ছাচারিতা হয়েছে বা জবাবদিহিতা ছাড়া যে ধরনের অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলোকে খুব দ্রুত ভিত্তিতে অ্যাড্রেস করতে হবে এবং এর বাইরে আমি মনে করি যে নতুন বাজার অনুসন্ধান করার ক্ষেত্রে আমাদের এখন অগ্রগামী একটি ভূমিকা নিতে হবে। আর আপনি জেনে থাকবেন যে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য শ্রমিক বিদেশে যায় এবং সেগুলোর একটা বড় অংশই কিন্তু কম যোগ্যতা ভিত্তিক বা একেবারে লো স্কিল মাইগ্রেন্ট, অদক্ষ শ্রমিক যেগুলোকে আমরা বলে থাকি। এবং এর বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের একটা প্রাধান্য কিন্তু রয়েছে মাইগ্রেশনের ক্ষেত্রে এবং সেই আমার মনে হয় যে অভিবাসনের পুরো ব্যবস্থার মধ্যে এখন নারী কর্মীদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। এবং এর বাইরে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পুরো রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়াটাকে ঢেলে সাজাতে হবে। কারণ আপনি কদিন আগেও দেখেছেন যে প্রায় 17,000 কর্মী কিন্তু মালয়েশিয়া যেতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন এবং তাদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়েছে এবং সেই রকম ঘটনাগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের অভিবাসন খাতে কী রকমের স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম রয়েছে। তো আমার মনে হয় যে এখন এই নতুন বাংলাদেশে বা নতুনভাবে স্বাধীন হওয়া বাংলাদেশ যেটা আমরা শুনতে পাচ্ছি সেই জায়গাতে এই অনিয়মগুলোকে খুব জোরদার ভঙ্গিতে আমাদেরকে। জি, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা থাকবে। আমরা একটু পর্তুগাল প্রবাসী রাসেল আহমেদ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে এই যে সার্বিক পরিস্থিতি যেটি দেশের যে অস্থিরতা সেটির ঢেউ তো আসলে প্রবাসেও আছে। বিশেষ করে এই যে সরকার পরিবর্তনের আগের পরিস্থিতিতে আমরা দেখেছি প্রবাসীদের মধ্যে এক ধরনের অস্থিরতা বা প্রবাসীদের মধ্যেও এই ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি। এখন আসলে কি অবস্থা? ধন্যবাদ বাংলা ভিশন এবং বাংলা ভিশনের দর্শক যারা দেখছেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ছড়িয়ে পড়ে গত মাসের জুলাই মাসের 19 তারিখে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত যে এরিয়া রয়েছে এটিকে মাতৃমনিস বলে, এখানে কিন্তু বড় ধরনের একটি ডেমনস্ট্রেশন ছাত্রদের পক্ষে বা এই আন্দোলনের পক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল সেখানে গত 19 তারিখে। তার এরপর থেকে কিন্তু আসলে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছে। প্রবাসীরা বিভিন্ন ভাবে দলমত নির্বিশেষে কিন্তু এখানে ছাত্রদের পক্ষে তারা কথা বলেছেন। বিভিন্ন জায়গায় তারা ছোটখাটো আড্ডায় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা তাদের যে ভূমিকা যারা রাখতে পারে তাদের যে অবস্থান সেটি তারা পরিষ্কার করেছে এবং তারা বলেছেন যে যদি এই ন্যায্য দাবি যদি না মানা হয় তাহলে তারা সেই অর্থে আসলে রেমিটেন্স তারা পাঠাবেন না এবং সেটি কিন্তু তারা কার্যকর করেছে। দীর্ঘদিন কিন্তু এখানে যে সকল প্ল্যাটফর্মের মাধ্যমে বা যে সকল প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করা হতো সেগুলো বেশ কিছুদিন থেকে বন্ধ ছিল
প্রায় 2 সপ্তাহের মতো কিন্তু বন্ধ ছিল। আর গত পরশুদিন যখন অর্থাৎ এই 5 তারিখে যখন ছাত্রদের বিজয় অর্জন হয়, 6 তারিখে গত পরশুদিন 7 তারিখে কিন্তু এখানে আবারও কিন্তু তারা বিজয় মিছিল করে আনন্দ উল্লাস তারা উদযাপন করে এখানকার বিভিন্ন মানুষজন বিভিন্ন সংগঠনের ব্যানারে। তো আমার মনে হচ্ছে যে প্রবাসীরাও এখন অনেক খুশি, কারণ তাদের ভিতরেও অনেক ধরনের দুঃখ কষ্ট ছিল। প্রবাসে তারা থেকেও দেশের কল্যাণে অর্থাৎ দেশের সমৃদ্ধিতে তারা অবদান রাখার চেষ্টা করেছে তাদের শ্রম এবং মেধা দিয়ে। যেহেতু আমাদের দেশ একটি জনবহুল দেশ, এখানে সকল মানুষের কর্মসংস্থান করা রাষ্ট্রের পক্ষে এখনো সম্ভব হয়নি, তাই বেশিরভাগ মানুষই কিন্তু নিজ উদ্যোগেই প্রবাসে আসে। তো তারা প্রবাসে এসে কিন্তু আসলে যারা দেশের বাইরে আসে তাদের দেশপ্রেম কিন্তু অনেক বেড়ে যায়। দেশে থাকা অবস্থায় অবশ্যই এক ধরনের দেশপ্রেম থাকে, কিন্তু দেশের বাইরে যারা আমরা আছি আমরা মনে করি যে আমাদের দেশের প্রতি মায়া মমতা আন্তরিকতা বা দেশের জন্য কিছু করার যে একটি টান বা যে একটি বিষয়, সেটি আরো অনেক বেশি পরিমাপে কাজ করে। এবং পর্তুগালে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা যে আমরা মাঝখানে দেখেছিলাম যে এই যে ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় বিভিন্ন দেশ থেকে আমরা দেখেছি প্রবাসীদেরকে কেউ তারা ভিডিও বার্তা দিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখা বা এই ধরনের অনেক প্রচারণা ছিল। পর্তুগালেও কি এমনটি ছিল বা এখন কি অবস্থা? না, পর্তুগালে আসলে কোন যে গত 19 জুলাই যে একটি ডেমনস্ট্রেশন এখানে অনুষ্ঠিত হয়েছিল, এটি হচ্ছে ছাত্রদের সাথে যে সলিডারিটি অর্থাৎ তাদের সাথে তাদের ন্যায্য দাবির সাথে একমত প্রকাশ যারা করেছেন। এখানে কিন্তু পর্তুগালের ইতিহাসে অন্যতম বড় একটি গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে অনেকেই, যদিও এটি বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়েছে, মানে একটি জায়গার মধ্যে অনেকগুলো সংগঠনের ব্যানারে একটি ডেমনস্ট্রেশন হয় বা তাদের সাথে একাত্মতা পোষণ করা হয়, আর সেখানে কিন্তু তারা বিক্ষিপ্তভাবে এই আহ্বানটি করা হয়েছিল যে যদি ছাত্রদের এই ন্যায্য দাবি না মানা হয় তাহলে আমরা বাংলাদেশে কোনো ধরনের রেমিটেন্স পাঠাবো না। এটি সেখান থেকে আহ্বান করা হয়েছিল। তাছাড়া সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তাদের ব্যক্তিগত অবস্থান তারা তুলে ধরেছে। এখানে একেবারে সর্বস্তরের মানুষ যারা ক্ষমতাসীন ছিল তাদেরও অনেককে আমি দেখেছি এই ছাত্রদের যে ন্যায্য দাবি সেটির পক্ষে তারা কথা বলেছেন, এবং যদি এটি না মানা হয় তাহলে তারা রেমিটেন্স বন্ধ করে দিবেন বলে তারা ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি আসলে একটি সামাজিক মুভমেন্ট বা সর্বস্তরের মানুষের একটি দাবিতে পরিণত হয়। লিসবনেও আমরা এমনটি দেখেছি। না, নিশ্চয়ই এখন তো সেটি আবার উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন অবশ্যই যখন ছাত্রদের বিজয় অর্জিত হয় গত 5 তারিখে, তারপর থেকে কিন্তু যখন স্বাভাবিক লেনদেন শুরু হয়ে গিয়েছে, যদিও এখনো বাংলাদেশে ব্যাংকিং জটিলতার জন্য হয়তো কিন্তু আমরা মানি ট্রান্সফার বা মানি এক্সচেঞ্জ যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় আমি দেখেছি গতকালকেও। যেহেতু এখন মাসের শুরু, আমরা জানি যে এখানে মাসের শেষ এবং শুরুতে সবাই পেমেন্ট পেয়ে থাকেন, তখনই কিন্তু তারা দেশে টাকা প্রেরণ করেন তাদের পরিবার বা স্বজনদের কাছে। তো তারা কিন্তু 5 তারিখের পর থেকে সবার মনের মধ্যে যে একটি ক্ষোভ বা যে একটি রাগ ছিল সেটি কিন্তু চলে গিয়েছে। তারা সবাই এখন বলছে যে হ্যাঁ, আমরা এখন রেমিটেন্স পাঠাবো এবং আমরা এখন যত বেশি পরিমাপে পারি আমরা রেমিটেন্স পাঠাবো, কারণ আমাদেরকে দেশ গঠনে আমাদের ভূমিকা থাকা দরকার। জি, নিশ্চয়ই আমরা এরপরে হয়তো আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আসলে এখন প্রবাসীদের প্রত্যাশা আসলে কি নতুন সরকারের কাছে, সেটি জানবো একটু পরে। তার আগে ডক্টর সেলিম মির্জা, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে দেখেন প্রবাসীদের মধ্যে যে রেমিটেন্স পাঠানো বন্ধ করার একটি সামাজিক প্রচারণা বলেন বা একটি সোশ্যাল অ্যাক্টিভিটি যেটি আমরা বলে থাকি বা সোশ্যাল মিডিয়াতে যে প্রচারণা, সেটি আবার এখন পরিবর্তন হয়ে গেছে হয়তো সরকার পরিবর্তনের সাথে সাথে। সেই প্রভাবটা কি সামনের দিনে কি ধরনের প্রভাব পড়তে পারে? তাদের তো প্রত্যাশাও থাকবে নিশ্চয়ই। অবশ্যই, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হবে যে আমাদের সেবার মান। আমরা কিন্তু প্রবাসীদেরকে বিগত 15-20 বছর ধরে সবসময় তাদেরকে দেখেছি রেমিটেন্স প্রেরণকারী মানুষ হিসেবে,
কিন্তু তাদের জন্য যে সেবার মানগুলো উন্নয়ন করার প্রয়োজন ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমরা খুব বেশি কাজ করতে পারিনি। এবং আমরা দেখতে পারি যে এই যে রেমিটেন্স শাটডাউন বা যেটি আমরা একটু আগেই শুনলাম যে প্রবাসীদের মধ্যে এক ধরনের রাগ বা ক্ষোভের বশবর্তী হয়ে রেমিটেন্স না পাঠানোর যে উদ্যোগ, সেটা কিন্তু দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ বা পুঞ্জীভূত একটা ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ। তো এই নতুন পরিবর্তনের সাথে আমার মনে হয় যে সেটি পরিবর্তন ঘটবে এবং প্রবাসীরা আরও বেশি করে অর্থ প্রেরণ করবেন। এবং আমি নিজেও যতটুকু নিজের গবেষণার জন্য দেখেছি যে তারা এই নতুন দেশকে তারা সাহায্য করতে চান এবং নতুন দেশের অর্থনীতিকে পুনর্গঠনের জন্য জি। তারা শুধু রেমিটেন্সে না আরো বেশি অভিবাসনে কি করে সাহায্য করা যায় সেই বিষয়ে নিশ্চয়ই ডক্টর সেলিম রেজা, আপনার কাছে যেটি বলছিলাম যে এখন তো প্রবাসীদের প্রত্যাশাও নিশ্চয়ই বেড়ে যাবে, কারণ যেহেতু সরকার পরিবর্তন তারা অনেকেই যেমনি চেয়েছিলেন, তাহলে পরিবর্তন হওয়ার পরে নতুন সরকারের কাছে নিশ্চয়ই তারা পরিবর্তন চান। অবশ্যই। এবং যখন এই পরিবর্তনের বিষয় আসে তখন কিন্তু আমাদেরকে অভিবাসন খাতের সমস্যাগুলোকে আগে চিহ্নিত করতে হবে। আপনি যদি অভিবাসী কর্মীদেরকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের অভিবাসন খাতের প্রথম বা মূল সমস্যাটা কি, তখন প্রথমেই কিন্তু যে কথাটি উঠে আসবে সেটা হচ্ছে অভিবাসন ব্যয়। এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে অভিবাসনের ব্যয় কিন্তু মাত্রাতিরিক্ত। এবং আপনি নিজেও জানেন যে যেখানে সরকার আমাদেরকে ঘোষণা করে দিয়েছে যে ৮০,০০০ বা ৯০,০০০ টাকা প্রয়োজন পড়বে, সেখানে ৮ লাখ বা ৯ লাখ বা ১০ লাখ টাকা খরচ করে মানুষ কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেনি। এবং এটি আমাদের দীর্ঘদিনের সমস্যা এবং সেই সমস্যার কারণগুলো মোটামুটি আমাদের বা প্রবাসী ভাই বোনদের সবারই জানা, যে দীর্ঘদিনের একটা স্বেচ্ছাচারিতা এবং নিয়ম বহির্ভূতভাবে পুরো খাতটিকে এইভাবেই রাখা হয়েছিল, যে কারণে এই ভুক্তভোগী প্রবাসীদেরকে নানান রকমের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমি মনে করি যে বর্তমান বা নতুন সরকারের ক্ষেত্রে প্রাধান্য বেসিসে প্রথম কাজই হবে যে অভিবাসন ব্যয় কমানো এবং সেই উদ্যোগ নেওয়া। এবং এরপরে যদি আপনি দ্বিতীয় সমস্যাটির কথা বলেন তাহলে আমি বলবো যে নতুন বাজার খুঁজে বের করা। এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে অভিবাসনের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া আমাদের মূল গন্তব্য। সেই জায়গা থেকে কিন্তু আমাদের সামনে বিপুল সম্ভাবনার নতুন বাজার কিন্তু অপেক্ষা করছে এবং সেগুলোর জন্য কিন্তু দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সাউথ কোরিয়াতে আমরা দীর্ঘদিন ধরে আমাদের টার্গেট ফিল আপ করে লোক পাঠাতে পারিনি, সেটি একটি যেমন আমাদের জন্য বাস্তবতা, ঠিক একইভাবে কিন্তু জাপান আমাদের জন্য একটা উদীয়মান বাজার, সেই বাজারটিকেও ধরার প্রয়োজন রয়েছে। এবং ইউরোপের ক্ষেত্রে বিশেষ করে উচ্চ দক্ষতা সম্পন্ন লোক প্রেরণের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। এই নতুন বাজার খুঁজে বের করা এবং অভিবাসন ব্যয় কমানো, এই দুটো কাজ যদি আমরা একেবারে অনতিবিলম্বে করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনা তৈরি হবে এই অভিবাসন খাতে। জি, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা রাখবো। দর্শক, প্রবাসী মুখ অনুষ্ঠানে প্রবাসীদের প্রত্যাশা এবং সেটি জন্য সরকার কি করে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। এরপর জানিয়েছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম সরকার পরিবর্তন বাংলাদেশে এবং প্রবাসের তার প্রভাব এবং প্রবাসীদের প্রত্যাশা এবং সার্বিক বাস্তবতা নিয়ে আমরা এ পর্যায়ে একটি প্রতিবেদন দেখতে চাই। সেটি হচ্ছে যে কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা এই যে ছাত্র নাগরিকদের যেই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ ছিল, সেখানে এই পরিস্থিতিতে তারা যেমনি রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নিরুৎসাহিত ছিলেন, আবার নতুন করে সরকার পরিবর্তনের ফলে বা সরকার পতনের ফলে তারা আবারও বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন প্রবাসীদেরকে, কুয়েত প্রবাসীদের অনেকেই। রাসেল আহমেদ, আপনার কাছে একটু আসতে চাচ্ছি আবারও যে পর্তুগালে প্রবাসীদের যেই কথাটি বলছিলাম, শুধু পর্তুগাল না, যেহেতু ইউরোপের অন্যান্য দেশ এবং যেহেতু আপনার প্রবাসীদের নিয়ে কাজ করেন, একই সাথে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আপনার সভাপতি, সেক্ষেত্রে তো আমাদের যে অন্যান্য দেশের যে প্রবাসী সংবাদকর্মী যারা আছেন বা যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের সাথে আপনাদের যোগাযোগ আছে, সেক্ষেত্রে একটু যদি বলেন, এই যে এখন তো প্রত্যাশাও তো নিশ্চয়ই অনেক বেড়ে যাবে। আপনারা চেয়েছিলেন হয়তো, অনেকে যারা চেয়েছিলেন, অনেকেই যে সরকার পরিবর্তন হয়েছে, কেন পরিবর্তন চেয়েছিলেন সেই প্রত্যাশাও তো থাকবে। একটু প্রবাসীরা আসলে কি বলছে, এখন কি চায়, তারা চাচ্ছেন? আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ যখন অ্যাডভান্স ওয়ার্ল্ডে আসে তখন কিন্তু আমাদের দেশের অনেক কিছুই তারা যে সাংঘর্ষিক অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ নয় বা সেবার মানের ক্ষেত্রে গিয়ে তাদের একটি এক্সপেকটেশন তৈরি হয়। আমরা কিন্তু এটি সবাই জানি যে অফেন সিক্রেট। আমরা যখন প্রবাসে আসি, আমি আগেও বলেছি যে বেশিরভাগ কর্মী কিন্তু তাদের নিজ উদ্যোগে আসে। এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অথবা যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করে সেখানে কিন্তু আমরা জেনেছি বা আমরা শুনেছি যে পদে পদে তাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। তো
প্রবাসীদের আসলে প্রত্যাশা তো একটাই অবশ্যই যে তারা যখন অভিবাসনের জন্য সিদ্ধান্ত নিবে তখন থেকেই তাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে, তাদের জন্ম নিবন্ধন করা, তাদের পাসপোর্ট করা, তাদের অন্যান্য যে বিএমইটি করা অর্থাৎ ম্যান পাওয়ার যেই করানো সহ বিদেশে আসার যে প্রক্রিয়াগুলো আছে, যারা এজেন্ট হিসেবে কাজ করছেন তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। যেমনটি স্যার বলছিলেন যে 70-80 হাজার টাকার যে সরকারি ফি নির্ধারিত ছিল সেটি দিয়ে কেউ আসতে পারে নাই, অনেক বেশি পরিমাপ টাকা দিয়ে মানুষ আসে, 7-8 লাখ টাকা বা তার বেশি, এবং অনেকে প্রতারণার শিকার হয়, টাকা দিয়েও অনেকে আসতে পারে না। এই বিষয়গুলো যেন না হয়, সেই বিষয়ে অবশ্যই যারা নতুন দায়িত্বশীল আসবে তাদের প্রতি প্রত্যাশা থাকবে। আমরা জানি যে এখানে পর্তুগালের কথা যদি আমি বলি, এখানে কিন্তু আমাদের এশিয়া থেকে অনেক, আমাদের সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া থেকে অনেক দেশের কর্মীরা কিন্তু এখানে আসে, যেমন নেপাল থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে। তাদের কিন্তু একটা ব্যাপক এখানে ডিমান্ড রয়েছে। আমাদের বাংলাদেশিদের সেই অর্থে কিন্তু যে ভিসা অথবা অন্যান্য প্রক্রিয়াগুলো অনেক কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মানুষগুলো এতদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে প্রবাসী আছে তার বেশিরভাগ সংখ্যক কিন্তু অদক্ষ, অর্থাৎ আমরা শ্রমিক বা কর্মী হিসেবে আমরা আসি। এখন কিন্তু এই বিষয়টিতে নজর দিতে হবে যে ইউরোপের বাজার যদি ধরতে হয়, ইউরোপের যে কোনো দেশেই এখানে কিন্তু সেমি স্কিল অথবা স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্ট করার কিন্তু একটি সুযোগ রয়েছে। ইউরোপের প্রত্যেকটি দেশে কিন্তু এখন কর্মসংস্থানের সুযোগ রয়েছে, বিদেশি কর্মী তারা নিচ্ছেন, তবে তারা কোনো শ্রমিক নিচ্ছেন না, তারা স্কিল এবং সেমি স্কিল মানুষ নিচ্ছেন। পর্তুগাল সহ জার্মান এবং ইউরোপের অনেক দেশেই কিন্তু কর্মী সংকট রয়েছে, তারা সেটি বিভিন্ন দেশ থেকে তারা ফিল আপ করছেন। তো আমি মনে করি যে যারা পলিসি মেকার আছেন, তারা যারা অভিবাসন নিয়ে কাজ করছে দেশে এবং বিদেশে, তাদের সাথে বসে সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করবেন এবং সেগুলো কিভাবে প্রশমিত করা যায়, সেগুলো কিভাবে সহজ করা যায়, এবং দেশেও ভালো মানের ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে যেখান থেকে মানুষ ট্রেনিং নিয়ে মিডল ইস্ট, এশিয়া এবং ইউরোপে তারা দক্ষ হিসেবে আসতে পারবে। আমরা জানি যে ইন্ডিয়া অথবা অন্যান্য অনেক দেশের যারা শ্রমিক রয়েছে, আমি মিডল ইস্টের অনেক দেশে ঘুরেছি, ইউরোপের অনেক দেশে আমি ঘুরেছি, আমি ইউরোপ আমেরিকাও ঘুরেছি, আর সেখানে দেখেছি কিন্তু আমাদের যারা আছে তারা একেবারে লো লেভেলের কাজগুলো করে, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদের আশেপাশের অনেক দেশের মানুষই কিন্তু অনেক উপরের যে পজিশন গুলো রয়েছে, স্কিল ওয়ার্কার যায় বা মানে দক্ষতা বা প্রশিক্ষণ নিয়ে তারা আসলে বিদেশে যায়। যেমন একটি সুপার শপ হয়তো যে ম্যানেজার বা ক্যাশিয়ার আছে অন্য ইন্ডিয়ান বা শ্রীলঙ্কার অন্য দেশের, বাংলাদেশিরা সেখানে হয়তো সাধারণ শ্রমিক বা ওয়ার্কার বা এই যে সিনারিও, এটির আসলে পরিবর্তন দরকার। নিশ্চয়ই, তাহলে কিন্তু তারা আরো বেশি পরিমাপে কন্ট্রিবিউট করতে পারবে আমাদের ইকোনমিতে। কারণ যখন একজন মানুষ হাই লেভেলে জব করে তখন সেই তার ইনকামটা অনেক বেশি থাকে। জি, ডক্টর সেলিম রেজা, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে। একটু যদি বলি, আপনি যেমন বলছিলেন যে অদক্ষ কর্মী আমাদের বেশি যায় বা কর্মীদের পাঠানোর ক্ষেত্রে যেই নীতিমালা বা নিয়ম কানুন বা আইন যেগুলো আছে সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না। অভিবাসন ব্যয় যেমনি বেশি, আবার বিদেশে গিয়ে কর্মীরা কাজ পাচ্ছে না, তারা বেকার থাকছে, এমন নানা রকম অভিযোগ কিন্তু আছে। তো এটি তো বছরের পর বছর ধরে শুনছি আমরা, শুনছেন আপনিও, কিন্তু এটি সমাধান আসলে কেন হচ্ছে না? সেটি কি সদিচ্ছা বা আন্তরিকতার অভাব, বা অনিয়মটি কোথায় আসলে? অনিয়ম যেমন রয়েছে ঠিক একইভাবে কিন্তু আমরা পুরো অভিবাসন খাতকে বুঝতে অনেক অংশে ব্যর্থ হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এর একটি কারণ হলো যে অভিবাসী শ্রমিকদেরকে আমরা যখন প্রেরণ করি তখন কি শুধুমাত্র বিদেশ থেকে রেমিটেন্স সংগ্রহ করার জন্যই প্রেরণ করি, নাকি তার কিছু মনোজাগতিক বিষয় রয়েছে, তার মনস্তাত্ত্বিক ভালো থাকা খারাপ থাকার বিষয় রয়েছে? অভিবাসী কর্মীদের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে আমরা ভীষণভাবে অবহেলা করেছি এবং তার ভালো থাকার দিকটাকে আমরা একেবারেই নজর দিতে পারিনি, যে কারণেও বিদেশে আমাদের কর্মীদের সুরক্ষার যে বিষয়গুলো রয়েছে বা কল্যাণের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব বেশি হাত দিতে পারিনি। এবং সেই জায়গা থেকেই আমি মনে করি যে আমাদের শ্রমিকেরা তখনই ভালো করতে পারবে যখন তাদের ভালো থাকার বিষয়টি নীতিগতভাবে বা সরকারি পর্যায় থেকে আমরা নিশ্চিত করতে পারবো। সেটি যেমন দরকার, ঠিক একইভাবে আমাদের শ্রমিকেরা তো শুধু বিদেশে যান তা না, তারা তো ফিরেও আসেন নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করে। যখন বিদেশ ফেরত শ্রমিক হিসেবে দেশে ফিরে আসেন তখন তার এক ধরনের অসহায়ত্ব কিন্তু আমরা দেখতে পাই। তার জন্য বিনিয়োগের কোনো ব্যবস্থা নেই, তার জন্য ঋণ গ্রহণের কোনো ব্যবস্থা নেই, ইভেন সমাজের পক্ষ
থেকে তাকে কিন্তু সুস্বাগতমভাবে বা খুব ওয়েলকামিং ওয়েতে কিন্তু তাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তো পুরো ব্যবস্থার মধ্যেই আমরা দেখতে পাই যে অভিবাসী কর্মীদেরকে আমরা দেখেছি শুধু বিদেশে গিয়ে টাকা উপার্জনকারী একটি মানুষ হিসেবে, কিন্তু তার যে মনস্তাত্ত্বিক, তার যে সামাজিক গ্রহণযোগ্যতা, সেই বিষয়গুলোতে আমার মনে হয় কাজ করা দরকার রয়েছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে একটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে যেটির নামই হচ্ছে প্রবাসী কল্যাণ, কিন্তু সেই কল্যাণ আমরা কি খুব বেশি দিতে পেরেছি, বা সেই কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে আমরা খুব বেশি পদক্ষেপকে নিতে পেরেছি? আমরা এও দেখেছি যে অনেক অভিবাসী দীর্ঘদিন পরে এয়ারপোর্টে এসেছেন এবং বিমানবন্দরে আসার পরে একটা ট্রলি খুঁজে পাওয়ার জন্য তাকে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, এবং পরে ব্যর্থ হয়ে উনি পুরো লাগেজ মাথায় নিয়ে নিজের বাড়িতে যাচ্ছেন। এটি দেখা আমাদের জন্য যেরকম লজ্জাজনক, ঠিক একইভাবে এটা পুরো বিশ্বকে একটা খুবই নেতিবাচক একটা মনোভাব বা নেতিবাচক একটা বার্তা কিন্তু পৌঁছে দেয়। এবং যে কারণেই আমরা দেখতে পেলাম যে আমাদের অভিবাসী কর্মীদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণেই তারা রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছেন, এবং দেশের প্রতি এত ভালোবাসা, এত দেশপ্রেম থাকার পরেও তারা নিজেকে বৈধ পথে রেমিটেন্স পাঠানো থেকে কিছুটা সময়ের জন্য হলেও নিবৃত্ত করেছেন, এবং পুরো দেশের অর্থনীতিকে একটা ভীষণ রকমের ধাক্কার মধ্যে কিন্তু তারা ফেলে দিয়েছেন। তার মানে তো তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের এই গুরুত্ব বিবেচনা করেই কিন্তু আমাদের সকল নীতি এবং সকল প্রচেষ্টাকে সেভাবে ঢেলে সাজাতে হবে। কিন্তু নতুন এই যে সরকার আসছে তাদের জন্য তো চ্যালেঞ্জ তো অনেক রয়ে যাচ্ছে, কারণ দীর্ঘদিনের তো একটি জমানো অনিয়ম বা অব্যবস্থাপনা, সেটিকে তো ঢেলে সাজানো তো নিশ্চয়ই বড় চ্যালেঞ্জ থাকবে তাদের জন্য। অবশ্যই যে কোনো নতুন সরকারের জন্যই কিন্তু ঢেলে সাজানো খুব কঠিন একটি কাজ, এবং সেটি আরও বেশি কঠিন হয়ে যায় যখন দীর্ঘদিনের জমে থাকা জঞ্জালগুলো পরিষ্কার করতে হয়। এবং আমি মনে করি যে সেই জায়গা থেকে সরকারকে শুধু সরকারের মতো চললেই হবে না, যেহেতু অভিবাসী কর্মীদের জন্য যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা, তাদেরকেও এটাতে অংশগ্রহণে সাহায্য করতে হবে। আমাদেরকে প্রতিটি শ্রম বাজারে গিয়ে খুঁজে বের করতে হবে যে কোথায় কি ধরনের সমস্যাগুলো রয়েছে। আমরা শুধু ঢাকায় বসে বা মন্ত্রণালয়ে বসে কিন্তু শ্রমিকদের সমস্যাগুলো জানতে পারবো না, এবং শ্রমিকদেরকে আমাদেরকে স্বাগত জানাতে হবে যে তারা যেন মন খুলে, হৃদয় খুলে যেন তাদের সমস্যাগুলো আমাদেরকে বলতে পারেন, এবং দেশে বিদেশে সবখানে যেন আমরা তাদের সমস্যাগুলো দূর করতে পারি। এবং একটি কথা কিন্তু একেবারেই না বললে না, সেটা হচ্ছে যে আমরা কিন্তু শ্রমিকদের কাছ থেকে, অভিবাসী শ্রমিকদের কাছ থেকে বিদেশে দূতাবাসগুলো থেকে বিভিন্ন দূতাবাসগুলো সম্পর্কে নানান রকম নেতিবাচক কথা শুনে থাকি। দূতাবাসে গেলে তারা কোনো সার্ভিস বা সেবা পান না, এবং দূতাবাস থেকে তাদের সাথেও প্রচণ্ড রকমের দুর্ব্যবহার করা হয়, এবং আপনি জেনে থাকবেন যে এরকম বহু অভিযোগ কিন্তু আমরা পাই। তার মানে হলো যে এই নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জই হবে এই দূতাবাসগুলোতে যে লোকবলগুলো রয়েছে তাদেরকে নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং অভিবাসী শ্রমিকদের প্রতি একটি সুন্দর দৃষ্টিভঙ্গি কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা। না হলে আমরা কখনোই অভিবাসী শ্রমিকদেরকে ভালো করে বুঝতে পারবো বলে আমার মনে হয় না। জি, আমরা একটু জনাব রাসেল আপনার কাছে একটু আসতে আসছি শেষবারের মতো, আমাদের সময় একেবারে শেষ দিকে। যদি একটু বলতেন যে পর্তুগালে এখন বাংলাদেশি যারা আছে সেখানে এবং নতুন যারা যেতে চায়, নতুন কি যাওয়ার সুযোগ আছে কতটুকু? খুব একটা বড় তো সুযোগ কি আছে? হ্যাঁ, ধন্যবাদ। পর্তুগালে অবশ্যই বাংলাদেশ থেকে আসার সুযোগ আছে। পর্তুগালের গভর্নমেন্ট চাচ্ছে যে পর্তুগালে মানুষ ভিসা নিয়ে আসুক, এবং এখানে যথেষ্ট কর্মী সংকট রয়েছে, তবে সেটা অবশ্যই দক্ষ হতে হবে। বিভিন্ন ফিল্ডে দক্ষ কর্মী নিশ্চয়ই করতে হবে। একই সাথে শিক্ষার্থীদেরও তো সেখানে যাওয়ার উচ্চশিক্ষার জন্য, হ্যাঁ, সেটিও একটি সুযোগ রয়েছে। শিক্ষার্থী হিসেবে এখানে আসার সুযোগ রয়েছে, এন্টারপ্রেনিয়র হিসেবে এখানে আসার সুযোগ রয়েছে, যারা রিটায়ারমেন্টে সময়টুকু কাটাতে চায় তাদেরও এখানে আসার সুযোগ রয়েছে। কিন্তু আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন কর্মী হিসেবে আসতে হলে অবশ্যই আপনাকে এখানে দক্ষতা নিয়ে আসতে হবে, জব সার্চ ভিসা রয়েছে এখানে। আর আরেকটি বিষয় হচ্ছে পর্তুগালের কোনো এম্বাসি ঢাকাতে নেই, ইন্ডিয়া যেতে হয়। তো এই ক্ষেত্রে অনেকেই এই বিষয়টিকে হ্যাসেল মনে করে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ান ভিসা করানো বা সেখানে গিয়ে থাকা খাওয়া প্লাস সেখানকার যেই দীর্ঘ একটি সময়ের বিষয়। তো এই বিষয়টি আমাদের ঢাকা থেকে যদি সরাসরি এটি করা যেত তাহলে হয়তো অনেক বেশি পরিমাপে মানুষ কিন্তু পর্তুগালে আসার সুযোগ ছিল। জি, নিশ্চয়ই সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনা করবেন যাতে অন্তপক্ষে এই সেবাটুকু ঢাকা থেকে বাংলাদেশ থেকে দেওয়া হয়। একেবারে শেষবার যদি প্রবাসীদের জন্য কোনো আহ্বান থাকে দেশের এই পরিস্থিতিতে। ধন্যবাদ। আমার এটি খুবই গুরুত্বপূর্ণ দিক। আপনি নিজেও জেনে থাকবেন যে
ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে প্রবাসে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে আমাদের অনেকগুলো প্রবাসী কর্মী তারা গ্রেপ্তার হয়েছেন। কোথাও আমরা জানতে পাই 60 জন বা কোথাও 57 জনের মতো, এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কিন্তু সাজা দেওয়া হয়েছে। এবং শুধু এবারই না, বিগত কয়েক বছর ধরে আমরা জেনে আসছি যে আমাদের প্রবাসীরা কিন্তু নানান জানা এবং অজানা কারণে বিদেশে গিয়ে গ্রেপ্তার হন। এবং আমরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছি প্রায় 12,000-এর মতো বাংলাদেশি অভিবাসী শ্রমিক কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গ্রেপ্তার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন জেলে। তো সেই জানা অজানা কারণগুলো কি, বা কোন কোন কারণে সেই দেশের নিয়মগুলো ভঙ্গ হতে পারে। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে কিন্তু যে কোনো ধরনের গণজমায়েত বা বিক্ষোভ প্রদর্শন, মানে ওই দেশের আইনগুলো আসলে মেনে চলতে হবে, যারা যে মেনে যেন চলতে পারেন সেই বিষয়ে আমাদের পর্যাপ্ত নজর দিতে হবে। এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের অংশ হিসেবে সেই দেশের নিয়ম কানুন সম্পর্কে একটা সম্যক জ্ঞান যদি দিতে পারি, আমার মনে হয় সেটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সেলিম রেজা আপনাকে, এবং রাসেল আহমেদ আপনাকেও ধন্যবাদ, পর্তুগাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। দর্শক, এতক্ষণ প্রবাসী মুখের আজকের এই পর্বে মূলত এই যে বাংলাদেশে যেই সরকার পরিবর্তনের যেই অস্থিতিশীল পরিস্থিতি বলা চলে এখন পর্যন্ত, সেই পরিস্থিতিতে আসলে প্রবাসীদের মধ্যেও এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তবে প্রবাসীরা নিশ্চয়ই দেশের অর্থনীতিতে তাদের পাঠানো রেমিটেন্স হচ্ছে অন্যতম চালিকা শক্তি। তারা সেই রেমিটেন্স প্রবাহ ঠিক রাখবেন, এবং নিশ্চয়ই তাদের পরিবার এবং দেশের জন্য তারা যেমনি সবসময় আন্তরিক, সেই আন্তরিকতাটি ভবিষ্যতেও থাকবে, সেই প্রত্যাশা করছিলেন আমাদের দুজন আলোচকই। প্রবাসী মুখের আজকের এই পর্ব এ পর্যন্তই। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।